আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই টার্গেট 30 প্রোগ্রামের আরেকটি ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আমাদের গণিত বিষয়ের 12তম অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ নিয়ে কী করব, কথাবার্তা বলবো। সো এই অধ্যায় থেকে খুবই কম সংখ্যক সিকিউ কিন্তু আসে, বলতে গেলে মোটামুটি একটা এমসিকিউ শিওর। তুমি যদি একটা চার্ট শিখো তাহলেই সকল এমসিকিউ কিন্তু সলভ করতে পারবা। সো ভাইয়া এমনভাবেই ক্লাসে নিব, শুধুমাত্র এমসিকিউ নয়, বোর্ডের এমসিকিউ নয়, তুমি যদি কোনো শীর্ষস্থানীয় স্কুলেরও এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ কী করতে পারবা, আনসার করতে পারবে আর কি। ঠিক আছে। সো অবশ্যই তোমাদের একটা দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ক্লাসটা করার পর কেমন লাগলো ক্লাসটা তা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে, এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল এবং ছোট ভাই বোন রয়েছে তাদেরকেও কিন্তু ক্লাসগুলোর কথা তোমরা কী করবে, জানিয়ে দেবে। আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা কী করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো, কারণ তোমাদের যে কমেন্টগুলো পাবো বা তোমাদের যে রেসপন্সগুলো পাবো সেগুলো কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য কী করবে, আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আস্তে আস্তে। তাহলে প্রথমে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, তাহলে বলে দিছি চলক কয়টা হবে, দুইটা। ঠিক আছে, তাহলে প্রথমে একটু করে দেখি সরল সহ সমীকরণ মানে কি। সরল সহ সমীকরণ মানে বোঝায় দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণকে একত্রে যখন বোঝানো হয় আর কি। ঠিক আছে, যখন তারা একত্রে হয়ে চলক দুইটা একই বৈশিষ্ট্য প্রকাশ করে তখন সেটাকে আমরা কি বলি, সরল সহ সমীকরণ বলে থাকি। তো এই সরল সহ সমীকরণ মনে রাখা মানে একটা চার্ট আছে, এটা সমাধান করার জন্য একটা চার্ট আছে, সেই চার্টটা হচ্ছে আমাদের খুবই বেশি দরকার। তাহলে দেখো এই সমাধান যোগ্যতার ছকটা আমি কি করছি, এখানে অলরেডি লিখে রাখছি। তুমি যদি এই চার্টটা শিখো তুমি যে বোর্ডের হও না কেন একটা এমসিকিউ কমন পাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেড়ে গেছে, জাস্ট এই চার্টটা শিখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি জাস্ট একটু করে বলি, একটা সরলরেখা সমীকরণের সূত্রটা কি জানো ছিল, একটা সরলরেখা সমীকরণটা ছিল হচ্ছে এরকম, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু হচ্ছে কত, 0। এই যে একটা সমীকরণ লিখলাম এটা হইতেছে আলটিমেটলি একটা সরল রেখাকে প্রকাশ করে। ঠিক আছে, আমি এখন যেটা লিখলাম সেটা কাকে নির্দেশ করে, সেটা হইতেছে সরল রেখাকে কী করতেছে, নির্দেশ করতেছে। তাহলে এখানে দেখো দুইটা সরল রেখা কিন্তু আছে, তাহলে এই দুইটা সরল রেখা দুই চলক বিশিষ্ট, একটা চলক এক্স এর একটা চলক হচ্ছে কার, ওয়াই। তাহলে দুই চলক বিশিষ্ট দুইটা সরল রেখা যখন একত্রে ইউজ করা হচ্ছে তখন আলটিমেটলি এটাকে কি বলা হচ্ছে, সরল সহ সমীকরণ বলা হচ্ছে আর কি। ঠিক আছে, সো আলটিমেটলি দেখো এই সমীকরণ আর এই সমীকরণে আমরা প্রথমে কি করব, মানে এক্স এর সহগ আর ওয়াই এর সহগের কি করব, তুলনা করব। যদি দেখো a1/a2 মানে প্রথমটার এক্স এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয়টার এক্স এর সহগ ইজ নট ইকুয়াল টু, যদি কি হয় প্রথমটার ওয়াই এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয়টার ওয়াই এর সহগ হয়, তখন সেই সমীকরণটাকে আমরা কি বলবো, সমঞ্জস। এবং তারা কি নয়, পরস্পর নির্ভরশীল নয়, অর্থাৎ তুমি একটার সাথে আরেকটার কি হবে না, নির্ভর করবে না। এবং সেটার কি রয়েছে, একটা মাত্র সমাধান আছে, সমাধান আছে কিন্তু কয়টা সমাধান আছে, একটা সমাধান আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথমটা। যদি x1/x মানে প্রথম সমীকরণের এক্স এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ ইজ নট ইকুয়াল টু কি হয়, প্রথম সমীকরণের ওয়াই এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ হয় কি। ঠিক আছে, তারপর যদি হয় এই রকম জিনিসটা হয়, অর্থাৎ প্রথম সমীকরণের এক্স এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ ইকুয়াল প্রথম সমীকরণের ওয়াই এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ ইকুয়াল ধ্রুবপদ যেগুলো আছে সেগুলোও যদি পরস্পর সমান হয়, তখন আমরা সমীকরণ দুইটাকে বলবো সমঞ্জস। নির্ভরশীল মানে একটা আরেকটার উপর নির্ভর করতেছে। তুমি যদি একটা সমীকরণকে যদি আরেকটা দিয়ে গুণ করো, মানে কিছু একটা দিয়ে গুণ করো, দেখবে আরেকটা সমীকরণ তুমি কী করছো, পেয়ে যাচ্ছ, তখন সেগুলোকে নির্ভরশীল এবং তাদের সমাধান আছে, কিন্তু অসংখ্য সমাধান, শুধু একটা না, তাদের সমাধান আছে কি, অসংখ্য। অর্থাৎ তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বলতে পারো, অর্থাৎ তিনটা জিনিস আছে, এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, ধ্রুবপথের অনুপাত, সবগুলো অনুপাতে যদি সমান হয় তাহলে সেগুলো হবে সমঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান। ঠিক আছে, সব বেশি বেশি। আচ্ছা, তারপর যদি এরকম হইতো এক্স এর যে অনুপাত এবং ওয়াই এর অনুপাত সমান কিন্তু ধ্রুবপথের অনুপাতের সমান নয়, যদি এমন হয় তাহলে সেটা অসমঞ্জস, মানে সমঞ্জস হবে না। সেটা আবার অনির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরও করবে না এবং তাদের কি নেই, কোনো সমাধানও নেই। সো এই হইতেছে আমাদের তিনটা কেস। এই তিনটা কেস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের মোটামুটি এই ওদের এমসিকিউ শেষ। তাহলে এই জিনিসগুলোতে এখনও ভাইয়া কী বললেন, একটু করে এমসিকিউ টেস্ট করলেও বোঝানো যাবে, তাই এমসিকিউ একটু টেস্ট করি। বলছে এত আর এত সমীকরণ দ্বয় কী হবে। তাহলে দেখেন আমাদের কী কাজ ছিল, এক্স এর সহগ ওয়াই এর সহগ ধ্রুবপথ নিয়ে কাজ করা। তাহলে আসি এক্স এর সহগ, এক্স এর সহগ এইটার জন্য হচ্ছে, এই ইকুয়েশনের জন্য হচ্ছে 2, এই ইকুয়েশনের জন্য হচ্ছে 4। ওকে, তারপরে ওয়াই এর সহগ এই ইকুয়েশনের জন্য হচ্ছে 1, এই ইকুয়েশনের জন্য হচ্ছে কত, 2।
তারপরে হচ্ছে ধ্রুবপদ, এই ইকুয়েশন হচ্ছে 3 আর এখানে হচ্ছে কত 6। তাহলে দেখেন আপনি যদি একটু কাটাকাটি করেন আর কি, তাহলে এইটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে হাফ ইকুয়াল টু, এটাও তো হাফ, তাহলে দুই যদি সমান, তাহলে এটাকেও কাটাকাটি করলে তাও কত হবে হাফ, a1/a2 b1/b2 c1/c2 সব কিছু যদি সেম থাকে তাহলে বলেন তো আমরা কি শিখছিলাম, সব কিছু যদি সেম থাকে তাহলে কি বলছিলাম, পরস্পর নির্ভরশীল, ইয়েস, পরস্পর সামঞ্জস্য, ইয়েস, সমাধান আছে, ইয়েস, কতটি সমাধান আছে, অসংখ্য সমাধান, তার মানে এটাও ইয়েস। 2 নাম্বারের সাথে মিলে না, এই 2 নাম্বারের সাথে সামঞ্জস্য, নির্ভরশীল, অসংখ্য সমাধান আছে, তাহলে আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে 4 নাম্বারটা। ঠিক আছে, 4 নাম্বারটা কি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি। বলছে এত ইকুয়াল টু এত সমীকরণ জোটটি, তাহলে এত সমীকরণ জোটটি আবার সেই আগের মতো, তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে এই সমীকরণের 3 আর এই সমীকরণের হচ্ছে 6। ওকে, এটা তো হচ্ছে -5 আর এখানে হচ্ছে কত -10। আপনি যদি বলেন ভাইয়া আমি হচ্ছে এই -7 থেকে এদিকে নিব, তাহলে হবে প্লাস, -15 থেকে এদিকে নিব, তাও হবে প্লাস, তাহলে আলটিমেটলি এখানে কি হবে -7, -7টা আলটিমেটলি কি চলে যায় কি হবে +7 হবে আর কি, এখানে 7/15। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই, দেখেন তো এখান থেকে তাহলে কি আসে, এটা হচ্ছে কত হাফ ইকুয়াল টু কত, হাফ নট ইকুয়াল টু 7/কত 15। তাহলে দেখেন a1/a2 ইকুয়াল b1/b2 ইজ নট ইকুয়াল টু c1/c2, তাহলে ধ্রুবপদ সমান নয়। ধ্রুবপদ যদি সমান না হয় তাহলে এটা অসামঞ্জস্য ছিল, ইয়েস, একটি মাত্র সমাধান আছে না, এদের কোনো সমাধানই থাকার কথা না। আর একটা হচ্ছে কি পরস্পর অনির্ভরশীল, ইয়েস, এটা কিন্তু পরস্পর কি বলতো, এটা হচ্ছে পরস্পর অনির্ভরশীল। তাহলে আমাদের আনসার কত, 1 ও 3 আছে কোথাও, এই তো বি নাম্বার। দেখছেন খুব সহজ না, এইরকম সহজ সহজ এমসিকিউ প্রত্যেকটা বোর্ডে কিন্তু আসে, জাস্ট ওই 4টা খেলে কী করতে হবে আমাদের মনে রাখতে হবে। তারপর যদি আমরা আসি এই কোশ্চেনটাও যদি একটু করে দেখি, এই সমীকরণটা কী হবে, তাহলে আমাদের আগে এক্স এর সহগের অনুপাত, তাহলে এখানে প্রথম আছে কত, এরকম হাফ ডিভাইডেড বাই কত, এখানে কিছু নাই, তারপরে এক্স এর সহগ আছে কত 1, ওয়াইটা যদি আসি, ওয়াইটাতে হচ্ছে 1 ডিভাইডেড বাই কত, এখানে -2, আর এটার জন্য যদি আসি -1 ডিভাইডেড বাই কত ভাইয়া 2। নিজে চিন্তা করেন এই 2টা কি নিচে নেমে আসবে, তাহলে আলটিমেটলি এটার মানটা হচ্ছে -1/2, এটার মান ধরো কত, এটার মানও কিন্তু -1/2, এটার মান কত, এটার মানও কিন্তু হচ্ছে কত ভাইয়া -1/2। তাহলে দেখেন a1/a2 b1/b2 c1/c2 সব সেম, তাহলে যদি সেম হয় তাহলে আমাদের আনসারটা কি সামঞ্জস্য, ইয়েস, পরস্পর নির্ভরশীল, ইয়েস, সমাধান একটি মাত্র না, সমাধান কি হবে, অসংখ্য সমাধান আছে। তাহলে এটার সঠিক আনসার কত, এটা সঠিক আনসার হচ্ছে আমাদের যে প্রথমটা আছে সেই প্রথমটা। ওকে ডান। তারপর যদি আমরা এটা দেখি, এত আর এত সমীকরণ দ্বয়, এটা আপনারা নিজেরাই করতে পারেন, ঠিক আছে, নাকি ভাইও করে দেবো, ভাই কি করে দেওয়ার কোনো দরকার আছে। আচ্ছা এটা একটা জাস্ট খালি দেখা দিই, তাহলে এক্স এর সহগের অনুপাত তাহলে 3 আর এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে কত -1 কিন্তু, আর এখানে হচ্ছে কত 2। ওকে, আর বাকিটা দেখেন এই দুইটার মধ্যে যদি তুলনা করি তাহলে দেখেন কিন্তু আলটিমেটলি একটা জিনিস চলে আসে। তাহলে এইখানে যদি একটু করে খেয়াল করেন, এটা হইতেছে হাফ ইজ নট ইকুয়াল টু হবে কত -1/2, তাহলে a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/ যদি b2 হয়, তাহলে আমরা কি পড়ছিলাম, সেইগুলো হচ্ছে সমীকরণ দ্বয় পরস্পর সামঞ্জস্য, এটা ঠিক আছে, একটা মাত্র সমাধান, এটাও ঠিক আছে, কিন্তু তারা কিন্তু কি ছিল না, নির্ভরশীল ছিল না, তারা ছিল কি পরস্পর অনির্ভরশীল। এই একদম দেখেন প্রথমটা a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2 হলে সামঞ্জস্য এবং একটা মাত্র সমাধান, কিন্তু এদের কি নাই, নির্ভরশীলতা নেই। ওকে, তো আলটিমেটলি আশা করি আমরা কি করতে পারছি, এই জিনিসটাও সুন্দর করে বুঝতে পারছি। তাহলে আমাদের এই 3টে হচ্ছে আনসার। তাহলে কি টাইপের এমসিকিউ আসতে পারে বুঝে গেছে, এটা হচ্ছে 12.1, এটা 4টা অধ্যায় আছে, 12.1, 12.2, 12.3, 12.4। তার মধ্যে প্রথম যে অংশটুকু আছে সেটাতে জাস্ট খালি সামঞ্জস্য হবে কি হবে না এটা নিয়ে কথাবার্তা বলতে বসে। তাহলে বসে এত এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়ান মান কত, এবার হচ্ছে আমরা 12.2 চলে আসতেছি, এই 12.2 কিন্তু এরকম টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে 24 সালের কোশ্চেনগুলো দেখতেছি, তারপর আমরা একটু অন্যান্য বোর্ডের কোশ্চেনগুলো দেখবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে দেখেন আমাদের এই ইকুয়েশনে বলে দিচ্ছে x = 1 হলে, তাহলে আপনি জাস্ট এই ইকুয়েশনে x = 1 বসান, তাহলে 2 × 1 + 3y = কত হবে -4। তাহলে আমরা যদি আসি, তাহলে আমরা এখান থেকে যদি 3y বের করি তাহলে কত হচ্ছে +2, এদিকে গেলে হবে -2, তাহলে -4
-2, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি 3y ইকুয়াল টু -6, বা আমাদের y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু হবে -2। তাহলে x এর মান 1, y এর মান হচ্ছে কত, -2। তাহলে এটা হচ্ছে আনসার কত, এই এটা শেষ। একদম ইজি জিনিস, ঠিক আছে, আমরা পারবো ইনশাল্লাহ এগুলা। তারপর বলছে এত সমীকরণ দেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করা যায়? 3টা পদ্ধতি আমাদের বইতে আছে, আমি কোনটা ইউজ করবো? আমি আমার ইচ্ছা মতো। আমাদের একদম বলে দিবে না এমসিকিউ সলভ করার সময় তুমি অপনয়ন করো, তুমি প্রতিস্থাপন করো, তুমি বজ্রগুণন করো, এগুলো তো বলবে না, ঠিক আছে। আমি আমার ইচ্ছা মতো একটা পদ্ধতি ইউজ করতে পারি। যেমন দেখো ইকুয়েশনটার দিকে খেয়াল করি, 2x + y = 8, 3x - 2y = 5। তাই তুমি চাইলে y আছে আর এখানে আছে 2y, তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ করলে তো এখানের +2y, এখানে -2y এমনি চলে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এই ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ করলাম। তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 দ্বিগুণ কত হবে, 4। তাহলে 4x প্লাস 2 দ্বারা গুণ করলে 2y ইকুয়াল 8 দুগুণ কত, 16। আর এই ইকুয়েশনটা যদি আবার লিখি কত, 3x - 2y ইকুয়াল টু কত, 5। এটা যেমন আছে তেমন। তাহলে এই ইকুয়েশনটাকে, এই 1 নাম্বারকে আমি গুণ করলাম কত দ্বারা, 2 দ্বারা, ঠিক আছে। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, যদি যোগ করি, তাহলে দেখেন +2y - 2y কিন্তু তখন কী হবে, চলে যাবে, এই +2y - 2y চলে যাবে। তা যোগ করলে 4 আর 3 কত হয়, 7। 7x ইকুয়াল টু কত হইল, 21, বা সেখান থেকে আপনি x এর ভ্যালু কত পাবেন, x এর ভ্যালু পাবেন হচ্ছে 3। তাহলে এই x এর ভ্যালু 3টা তুমি যদি এই ইকুয়েশনে যদি এবার বসাও, x এর ভ্যালু 3টা যদি এখানে বসাও, তাহলে 2 × 3 প্লাস y ইকুয়াল টু কত হবে, 8। বা এখান থেকে যদি আমরা y বের করি তাহলে y ইকুয়াল টু কত হবে, 3 দুগুণ 6, তাহলে 8 - 6 ইকুয়াল টু কত, 2। তাহলে সুতরাং আমরা যদি এখান থেকে ছেদবিন্দু বের করি x, y, আগে কিন্তু x এরটা লিখতে হয়, তাহলে x, y ইকুয়াল টু এটার মানটা হচ্ছে 3, এটার মানটা হচ্ছে কত, 2। তাহলে 3, 2 কোথায় আছে, ডি নাম্বার অপশনে, শেষ, ঠিক আছে। খুবই সিম্পল জিনিসগুলা। তাহলে এটা হচ্ছে কাজ কি, তুমি তোমার মতো করে করতে পারো, কোনো সমস্যা নাই, ওকে। তো আমি এখান থেকে গুণ করে করলে আমার জন্য সুবিধা হয়। তুমি যদি এর থেকে সহজ কোনো টেকনিক থাকে তুমি সেটা দিয়ে করতে পারো, কোনো প্রবলেম নেই। তো চলো এবার আমরা নেক্সট একটু কোশ্চেনটা দেখি। বলছে এত সমীকরণ দ্বয় কী হবে, এটা আপনাদেরই বাড়ির কাজ থাকবে, ওকে। এটা হচ্ছে আপনাদের কি থাকবে, বাড়ির কাজ থাকবে, এটা আমি আর বললাম না। আচ্ছা, এখানে হচ্ছে একটা দেখেন সমাধানযোগ্য দিছে, এত সমাধান। তাহলে এখন দেখেন এই দুইটা কি সেম আছে না, আপনি চাইলে একটা কাজ করতে পারেন, দুইটাকেই দুইটা আলাদা আলাদা জিনিস দিয়ে। আচ্ছা, এই একটা কোশ্চেনটাও একটু করে দেখাই দিই, অনেকে আবার না হলে দেখা যাবে পেন খাবেন আপনারা, ঠিক আছে। তো দেখেন প্রথমে আমরা আসি, এটার সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল কিনা এটা চেক করার জন্য কী করতে হবে, আমাদের অনুপাতগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে এটার অনুপাত হচ্ছে 5 আর এখানে আছে হচ্ছে 2, ওকে। দেন এটার জন্য যদি আসি, এটার জন্য হচ্ছে -2 ডিভাইডেড বাই হচ্ছে কত ভাইয়া, 3। তাহলে আমি দেখেই বুঝতে পারতেছি এই অনুপাত দুইটা ইজ নট ইকুয়াল। তার মানে প্রথম সত্য যেন কি ছিল, তারা পরস্পর সামঞ্জস্য হবে, ইয়েস। পরস্পর অনির্ভরশীল হবে, ইয়েস। তাহলে এখন আসি এইটাতে। তাহলে এটা কীভাবে সমাধান করব? তাহলে যেমন আগের তো এখন সুন্দর ছিল, বাট এখন কিন্তু সেরকম সুন্দর জিনিসটা নাই। তাহলে আলটিমেটলি দেখেন এখানে আছে, আপনি চাইলে আগে x এর মানও বের করতে পারেন, y এর মানও বের করতে পারেন। আমি x যদি বের করতে চাই, আমার এই 1 নাম্বার ইকুয়েশনকে ঠিক বিপরীত, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 1 নাম্বার ইকুয়েশনকে আমি গুণ করব 3 দ্বারা, তাহলে 3 দুগুণে কত হবে, 6। 2 নাম্বার ইকুয়েশনকে আমি গুণ করব 2 দ্বারা, তাও কত হবে, 3 দুগুণ 6। তাহলে একটা জিনিস সেম পাইলাম। আর যদি এক্সকে ভ্যানিশ করতে যাই তাহলে কত দ্বারা গুণ করতে হবে, এখানে আছে 2, তাহলে 2 দ্বারা, আর এখানে তখন কত গুণ করতে হবে, 5 দ্বারা। তাহলে আমরা চলুন একটু গুণ করি, 3 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়, 3 × 5 = 15x, তারপর কত হয়, -3 দুগুণ 6 ইকুয়াল টু 3 × 13 = 39। আর যদি এটাকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 দুগুণ কত, 4x প্লাস 3 দুগুণ হচ্ছে কত, 6 ইকুয়াল 9 দুগুণ কত, 18। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখন যদি আমাদের যে ক্যালকুলেশনটা আছে সেটা যদি করি, +6y - 6y চলে যাবে, এটা আর এটা যদি যোগ করি তাহলে কত হবে আমাদের, 19x ইকুয়াল টু, এটার সাথে এটা যদি যোগ করি তাহলে কত হয়, 57, ঠিক আছে। তাহলে সেখান থেকে যদি আমরা x বের করি মানটা কত আসে, 3। এই 3-র মানটা আপনি এই ইকুয়েশন বা এই ইকুয়েশন, একটা ইকুয়েশনে বসালে হয়। আমি যদি এই ইকুয়েশনে যদি বসাই তাহলে 2 × 3 প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে কত, 9। তাহলে আলটিমেটলি দেখেন আপনার আনসারটা 3y ইকুয়াল টু 3 দুগুণ 6, 6 থেকে 9 গেলে কত হবে, 3, বা y ইকুয়াল টু কত হবে, 1। তাহলে একটার মান হচ্ছে 3 আর এটা হচ্ছে 1, দেখেন 3, 1, ইয়েস, এটাও কিন্তু সঠিক আনসার।
তাহলে আলটিমেটলি বুঝতে পারতেছি আমার সবগুলোই কি হবে, কারেক্ট আনসার হবে। ঠিক আছে, খুবই সহজ, এত বেশি কঠিন না। সমাধান কিভাবে করতে হয়, তাহলে আমি দুইটা আলাদা আলাদা নিয়মেরই সমাধান দেখাই দিলাম, এই দুইটাই বেশি আসে, এর বেশি কিছু আসবে না। তাহলে আপনার যদি কি থাকে এরকম ওই আগের মতো থাকলে তো সহজ, আর যদি এরকম না থাকে তাহলে ঠিক উল্টাটা দ্বারা কি করবেন, জাস্ট গুণ করবেন, এটা সহকে এটা এনে দেবেন, ওখানে সহক ওখানে দিয়ে একটাকে জাস্ট সেম বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা বুঝতে এক্স কমা ওয়াই অক্ষ হতে যথাক্রমে এত এত দূরে অবস্থিত যে বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে, তাহলে দেখেন চতুর্ভাগে যদি কোনো বিন্দু অবস্থান করতে হয় তাহলে এই এমসিকিউটা করার আগে আমরা হচ্ছে একটা স্লাইড কি করে ফেলি, একটু করে দেখে ফেলি, মানে বিন্দুগুলোর অবস্থান আসলে কোনটা কোন চতুর্ভাগে কেমন হয় সেইটা একটু আপনাদের জাস্ট খালি কি করি একটু আইডিয়াটা দিই। তাহলে আমরা তো সকলেই জানি, আমরা কি জানি সকলে, এটা হইতেছে আমাদের সেই এক্স অক্ষ, আর আমাদের এইটা হইতেছে কি বলেন তো ওয়াই অক্ষ, এটা হচ্ছে সেই মূল বিন্দু। আমরা জানি ওয়াই অক্ষের নিচের দিকে গেলে কি করতে হয়, ঋণাত্মক, আর এক্স অক্ষের বাম দিকে গেলে কত হয়, ঋণাত্মক। ঠিক আছে, আচ্ছা সাপোজ আমার যদি এখানে একটা বিন্দু থাকে, এই হচ্ছে একটা বিন্দু, সাপোজ আমি যদি চিন্তা করি এটা ধরলাম হচ্ছে পি একটা বিন্দু, যেটা হচ্ছে কত এক্স কমা কত ওয়াই, তাহলে আলটিমেটলি হচ্ছে এইখান থেকে যে এটা দূরত্ব আছে না, এইখান থেকে এটা দূরত্ব, ঠিক আছে, এখান থেকে যে এটা দূরত্ব এটা আলটিমেটলি ওয়াই পরিমাণ, আর এখান থেকে যে এতটুকু গেছে সেটা কতটুকু গেছে, এক্স পরিমাণ সে দূরত্ব গিয়েছে। তাহলে আপনাকে যদি বলা হয় এই অংশটুকুর মানটা কত বলেন তো, আপনাকে যদি কখনো জিজ্ঞেস করি আমি এই অংশের মানটা কত আপনি বলেন, তা দেখেন এটা একটা লম্ব যদি চিন্তা করেন সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীতে থাকে অতিভুজ, তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করেন তাহলে এই অংশের মান কত হবে, এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আমি এখান থেকে আলটিমেটলি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য এটা বলছি। তাহলে প্রথমটা আলটিমেটলি কি বোঝায় ভাইয়া, আমরা সকলে জানি প্রথমটার নাম কি, প্রথমটার নামটা হচ্ছে আমাদের ভুজ, এক্স এর মানটা, আর দ্বিতীয় যেটা থাকে সেটাকে কি বলে, সেটাকে বলা হয় কিন্তু হচ্ছে আমাদের কোটি। এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, তারপরে এটা হইতেছে আমাদের তৃতীয় বা থার্ড কোয়াড্রেন্ট, এবং এটা হইতেছে কি আমাদের চতুর্থ চতুর্ভাগ। তা দেখেন প্রথম চতুর্ভাগে এক্স এর মানও ধনাত্মক, ওয়াই এর মানও ধনাত্মক, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান কিন্তু ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক। তাহলে এইখানে যদি আপনি কোনো বিন্দু চিন্তা করেন পি, তাহলে এক্স এর মান কি পাবেন, ঋণাত্মক পাবেন, ওয়াই এর মানটা কি পাবেন, ধনাত্মক। এই চতুর্ভাগে এক্স এর মানও ঋণাত্মক, ওয়াই এর মানও কিন্তু ঋণাত্মক, তাহলে এইখানে যদি কোনো একটা বিন্দু চিন্তা করি পি, তাহলে এক্স এর মানও পাবো ঋণাত্মক, ওয়াই এর মানও পাবো ঋণাত্মক, আর এই চতুর্ভাগে যদি একটা বিন্দু চিন্তা করি পি, তাহলে এক্স ধনাত্মক কিন্তু ওয়াইটা কি বলুন তো ঋণাত্মক। তাহলে কোনটা কোন চতুর্ভাগে বিন্দুটা পড়ছে সেটা আমাদের দরকার আছে, এই জন্য আমি কি করলাম আপনাদের জাস্ট ফাইন্ড করে দিলাম। তাহলে এবার বলছে তৃতীয় চতুর্ভাগে কোন বিন্দুটা আছে, তাহলে তৃতীয় চতুর্ভাগ কোনটা, তৃতীয় চতুর্ভাগ মানে কিন্তু এটা হচ্ছে আমাদের সেই থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এখানে এক্স এর মানও ঋণাত্মক, ওয়াই এর মানও ঋণাত্মক, তাহলে এক্স ওয়াই ঋণাত্মক আছে কোনটাতে, যদি ভাই এই দুটো অপশন সেম হয়ে গেছে আপনি এটার একটু এরকম দেন, তাহলে এক্স এর মান ঋণাত্মক আছে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ হতে 3 একক, তাহলে এক্স অক্ষ থেকে 3 একক মনে করলেন এখানে, আর ওয়াই অক্ষ থেকে 4 একক মনে করলেন এখানে, তাহলে আলটিমেটলি মনে করেন এই হইতেছে সেই বিন্দুটা পি বিন্দু, যার নাম হচ্ছে -3 -4। ঠিক আছে, তাহলে ওইখানে একটা মাইনাস হয় নাই, তো ওইটা মাইনাসটা দিয়ে দিলাম। তাহলে এবার আসি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্যটা কার থেকে বেশি, প্রস্থ থেকে বেশি। তাহলে প্রস্থকে যদি এক্স চিন্তা করি তাহলে আমাদের দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে এক্স থেকে 3 মিটার বেশি, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। পরিসীমা বলতে 30, তাহলে পরিসীমা বলে দিছে, পরিসীমার জন্য সূত্র কি ছিল, 2 ইন্টু কি বলেন তো সূত্রটা, দৈর্ঘ্য যোগ কত ভাইয়া, প্রস্থ, এত ইকুয়াল টু তারা বলে দিচ্ছে কত 30। তাহলে এবার আপনি আপনার হিসেবে আসেন, তাহলে 2 ইন্টু আপনার দৈর্ঘ্য কত এক্স প্লাস 3, প্রস্থ কত এক্স, এত ইকুয়াল টু তাহলে কত হবে 30। তাহলে যদি এবার আসি তাহলে 2 ইন্টু এক্স আর এক্স যোগ করলে হবে 2x প্লাস 3 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 30। বা সেখান থেকে যদি আমরা দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয়, 2x প্লাস 3 ইকুয়াল টু কত ভাইয়া 15। তাহলে সেখান থেকে যদি আমরা 2x বের করি তাহলে কত হবে 12, আর সেখান থেকে যদি আপনি x বের করেন তাহলে কত হবে 6। এই এক্সটাই তো আমার প্রস্থ, তাহলে আমার প্রস্থ বের করতে বসছে, তাহলে প্রস্থের মান কত 6। যদি বলতো দৈর্ঘ্য কত,
যদি বলতো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6 + 3 = কত, 9। ওকে, তো একদম সহজ সহজ ম্যাথগুলা, সহজ সহজ সমাধানগুলো কিন্তু এই কোশ্চেনগুলোতে আসে। তো আশা করি আমরা এগুলা করতে পারবো ইনশাল্লাহ। তারপর আসি এটা, এত ও এত সমীকরণ জোটটি কোন সত্ত্বে পরস্পর কী হবে, নির্ভরশীল হবে। পরস্পর নির্ভরশীল হবে কোন সত্ত্বে, ঠিক আছে, কোন সত্ত্বে? অবশ্যই আমরা জানি 3 নম্বর সত্ত্বে তারা পরস্পর কী ছিল, নির্ভরশীল ছিল। যখন সব কিছুই সমান হবে তখনই কী হয় বলুন তো, জিনিসগুলা নির্ভরশীল হয়। ঠিক আছে, ওই একদম উপরে উপরে দেখেন তো, মনে আছে না, শুধুমাত্র একটাতেই কিন্তু নির্ভরশীল, দেখেন এই একটা মাত্র, যখন সবাই সেম তখনই নির্ভরশীল, বাকি সবগুলোতে কী ছিল, অনির্ভরশীল ছিল। তাহলে এরকমও কিন্তু দিতে পারে, ঠিক আছে, এরকম ডিরেক্ট দিয়েও করতে পারে। যেমন এত এত সত্ত্বে কোন সমীকরণ যদি পরস্পর অনির্ভরশীল হবে, তাহলে অনির্ভরশীল, ঠিক আছে। অনির্ভরশীল যদি হইতে হয় তাহলে এখানে তো দুইটাই কারেক্ট আনসার হচ্ছে, a1/a2 আর b1/b2, এটা তো কারেক্ট আনসার হওয়ার কথা। সাথে দেখেন a1/a2 b1/b2 এত, তাহলে সমীকরণ জোটটি পরস্পর অনির্ভরশীল হবে, এটাও হওয়ার কথা। ঠিক আছে, তিনটাই। এখানে মনে কোনো কোশ্চেনে হচ্ছে ভাই আসলে টাইপিংয়ে মিস্টেক হয়েছে, বাট অনির্ভরশীলের কথা যদি বলে, ঠিক আছে, অনির্ভরশীলের কথা যদি বলে তাহলে কী হবে বলেন তো, এই দুটাই কী হবে, সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, অনির্ভরশীল যদি বলে আর কি। ওকে, এবার আসি নেক্সটটা, এত সমীকরণটির মধ্যে কী হবে, এটা আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখেন। অলরেডি ভাই কী করে ফেলছি, এই জিনিসগুলো আপনাদের বলে দিছি। এত সমীকরণের এক্স ওয়াইয়ের মান, সমীকরণ সমাধান করতে বসে, সমাধান করতে পারি না, অলরেডি দেখাইছি। দেখেন এখানে বসে কি বসে, এটা x + y = কত, 6, x - y = কত, 4। তাহলে আপনি যদি যোগ করেন তাহলে y যদি চলে যায় তাহলে 2x = কত, 6 আর 4 10, সেখান থেকে আপনি পাবেন x এর মান কত, 5। x এর মান কত, 5। তাহলে x এর মান 5 এখানে বসান, তাহলে x এর মান 5 + y = কত, 6, বা আপনি এখান থেকে পাবেন y = কত, 1। তাহলে x এর মান 5, y এর মান হচ্ছে 1, তাহলে 5,1 শেষ। এবার সে আমাদের নেক্সট কোশ্চেনটা বুঝতে, এত সমীকরণ ধরে ছেদবিন্দু, অলরেডি এই ম্যাথটাই মনে আপনাদের আমি করাই দিছি, এই ম্যাথটা সম্ভবত করাই দিছি, এই ম্যাথটা হচ্ছে ডান। ঠিক আছে, অলরেডি যেটা হচ্ছে 24 সালেও আসছে। তো দেখছেন সেম কোশ্চেন কিন্তু রিপিটও হয় এই অধ্যায় থেকে। আর ওই সামঞ্জস্য অসামঞ্জস্য বা নির্ভরশীল বা সমাধান কয়টা আছে সেটা একটু মানটা চেঞ্জ করে দেয়, বাট ওই ছকটাই মেইন। ওকে, তারপরে যদি আমরা আসি, এত ইকুয়াল টু যদি এত হয় তাহলে সমীকরণ জয় কোনটা ইয়া, তাহলে আপনি নিজেই বুঝতে পারতেছেন, এটা আর এটা যদি যোগ করেন তাহলে কি থাকে, এখানে থাকে হচ্ছে 2ax = কত পান, আপনি দেখেন হচ্ছে পান হচ্ছে 2ab, যোগ করলে এটা আর এটা, তাহলে আলটিমেটলি 2a যদি চলে যায় তাহলে x এর মান কি হয়, x এর মান হয়ে যায় হচ্ছে আমাদের b। তাহলে x এর মান b কোনটাতে আছে, আচ্ছা অনেকগুলো, দুইটা অপশন আছে, তাহলে আমরা এখন এখান থেকে আবার বের করতে হবে, তাহলে y এর মান বের করতে হবে নাকি, x এর মান হচ্ছে b, তাহলে আলটিমেটলি দেখেন a × b + by = কত ভাইয়া, ab। তাহলে আপনি এখান থেকে যদি দেখেন by প্লাসটার দিকে গেলে হবে মাইনাস, তাহলে আলটিমেটলি 0, সেখান থেকে আপনি y এর মানটা কত পাবেন, একদম বড় দেখে 0। তাহলে x এর মান b, y এর মান 0, x এর মান b, y এর মান 0, সেটা কিন্তু সি নাম্বার শেষ। তারপর এটা যদি আসি, এর মানটা কত, অলরেডি এরকম টাইপের কোশ্চেন ভাইয়া সলভ করে দিয়েছি, সো এটা আর করে দেবো না, এটা আপনাদের বাড়ির কাজ, আপনাদের বলছিলাম যারা প্র্যাকটিস করতে চান তারা করতে পারেন। এত ইকুয়াল টু এত হলে x এর মানটা কত হবে, অলরেডি এটা আপনারা পারবেন, x এর মান কীভাবে বের করতে হবে সেটা হচ্ছে আপনারা পারবেন, আমি এতটুকু আশা রাখি। তারপর বলতে হচ্ছে এত সমীকরণ যেটাই y এর মান কত, এগুলো অলরেডি ডান, এগুলো একদম সিম্পল জিনিস, এই জিনিসগুলো আপনারা নিজেরাই করবেন। এত সমীকরণে x + y বের করতে বসে, কি বের করতে বসে দেখেন, x + y, ঠিক আছে, x + y কী করতে হবে আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে দেখেন আমাদের প্রথম ইকুয়েশনটা কী আছে, 6x - y = কত, 5, আর এটা দেখেন 5x - 2y = কত, 2। তাহলে আমরা যদি এটা দ্বারা যদি বিয়োগ করি, তাহলে আমরা যদি বিয়োগ করলে কি হয়, নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়, তাহলে প্লাস আছে এখানে হয়ে যাবে মাইনাস, মাইনাস একটা হয়ে যাবে প্লাস, প্লাস আছে হয়ে যাবে কত, মাইনাস। তাহলে এবার যদি দেখেন 6টা থেকে 5টা চলে গেলে আর কয়টা থাকে, একটা x, 2টা y থেকে একটা y যদি চলে যায় তাহলে একটা প্লাস y হবে, আর 5 থেকে 2 চলে গেলে কত হবে, 3। দেখেন x + y এর মান ডিরেক্ট চলে আসে, কত চলে আসছে, 3। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তারপর হচ্ছে এত বিন্দুটি কোন চতুর্ভাগে, দেখছেন এই চতুর্ভাগেরগুলো আগে অনেক বেশি আসতো, বর্তমান সময় কম আসে, বাট আসতে পারে। তাহলে আমাদের এই বিন্দুটা কোন বিন্দুটা, 3 - 5, তার মানে 3 মানে এদিকে যাবে,
মানে x এর ধনাত্মক দিকে -5 মানে এই দিকে আসবে এইটা। এই কোয়াড্রেন্টের নাম যেন কি ছিল? এই কোয়াড্রেন্টের নাম ছিল হচ্ছে 4, চতুর্থ চতুর্ভাগ। তাহলে এটা আনসার কত? চতুর্থ। তারপর আসি নেক্সট কোশ্চেন, এত বিন্দু দুটির অবস্থান ছক্কাগুজের কোথায়? তাহলে দুইটা বিন্দুর অবস্থান দিয়েও আসতে পারে কোশ্চেন। ওকে, দেখি কোথায় অবস্থান হতে পারে। -3, 1 -3 মানে হচ্ছে এদিকে যাবে, 1 মানে উপরে উঠবে। তাহলে এটা হচ্ছে -3, 1 কোন চতুর্ভাগে? সেকেন্ড চতুর্ভাগে। 3, -1 তার মানে 3 মানে এদিকে যাবে, -1 মানে নিচে আসবে। তাহলে এটা হইতেছে 3, -1। তাহলে এটা কোন চতুর্ভাগ? চতুর্থ। একটা দ্বিতীয়, একটা চতুর্থ। তাহলে দ্বিতীয় চতুর্থ হচ্ছে আমাদের 2 নম্বর অপশনে, এটা অ্যান্সার। তারপর এটা যদি আসি, এত সমীকরণে x = -2 হলে প্রাপ্ত যে বিন্দুটা পাবো সেটা কোন চতুর্ভাগে? তার আগে বিন্দুটা বের করতে হবে, দেন চতুর্ভাগ বের করতে হবে। এই কোশ্চেনটা আপনাদের এখন বোর্ডে আসতে পারে, কারণ আগে এত সহজ ছিল না, এখন একটু ভেজাল দিছে। আগে সমাধান করবেন, তারপরে বিন্দুটা বসাবেন, তাহলে এইরকম টাইপের কোশ্চেন এখন আসবে। ঠিক আছে, তাহলে x এর মান -2 যদি বসাই, তাহলে 2 × -2 + 3y = কত? 2। তাহলে কত হইলো এখানে? -4 + 3y = হচ্ছে 2। তাহলে সেখান থেকে যদি আমরা 3y বের করি, তাহলে 2 মাইনাসের দিকে যাবে প্লাস, তাহলে আলটিমেটলি y = কত? 2। তাহলে y = 2, x = -2। তাহলে দেখেন x এর মান -2 মানে এইখানে, y = 2 মানে এইখানে। তাহলে আলটিমেটলি এটা সেকেন্ড চতুর্ভাগে কি করতেছে? অবস্থান করতেছে। তাহলে আনসারটা কত? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে আগে সমাধান করবেন, করে দেন বিন্দুটা কি করতে হবে? বসাতে হবে। এরকম টাইপের আসার সম্ভাবনা অনেক বেশি যে কোনো একটা বোর্ডে। 3 হলে কি করতে হবে? অলরেডি এখনই একটা দেখে দিছি। তাহলে আর এটা ভাইয়া কি করলাম না, আপনাদের বললাম না। এত সমীকরণ ধরে সমাধান বিন্দু অলরেডি ডান। x এর মানটা জাস্ট এখানে বসায় কাজ করে ফেলবেন। ঠিক আছে, এত বিন্দুটি দেখেন, এত বিন্দুটি কোন সমীকরণের উপর অবস্থিত? আপনার বেশি কিছু কাজ নাই, যেই সমীকরণটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, মানে দুই পক্ষই সেম হবে, সেটাই হচ্ছে কি হবে আমাদের আনসার। যেমন দেখেন আমি বসাই, এই প্রথম ইকুয়েশনে যদি বসাই, x এর মান বসালাম -2, আমাদের এখানে -y এর মান, তাহলে y এর মান হচ্ছে কত? -3। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? -2 -3 = কত? দেখেন তো 1। দেখেন x এবং y এর মান বসায় আমি কি পাইছি? 1ই পাইছি না? ইয়েস, তাহলে এটাই আনসার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আনসার। আপনি দেখেন, আপনি অন্য যে কোনো ইকুয়েশন বসান, কখনো 7 পাবেন না, 5 পাবেন, এটা পাবেন না, জাস্ট ওইটাই পাচ্ছেন। ওকে, এত বিন্দুটির নিচের কোন সমীকরণের উপর অবস্থিত? বললাম কি সেম জিনিস, মানটা জাস্ট খালি কী করে দেবেন? বসায় দিবেন। ঠিক আছে, বসায় দিয়ে কোনটাতে পান সেটা হচ্ছে আপনার নিজেরাই কী করবেন? দেখে ফেলবেন। এটা হচ্ছে ডান। তারপর আসি, এত সরলরেখাটির উপর উপরস্থ বিন্দু মানে আমি আলটিমেটলি বলছিলাম, আপনি চাইলে এটা জাস্ট এভাবে একটু করে রাখেন। তাহলে 3x + ওইটার এদিকে আনলে হচ্ছে -y = কত? 3। এখন আপনার কাজ হচ্ছে এই ইকুয়েশনে x এবং y এর মান বসাই, কোন বিন্দুর জন্য আপনি 3 পান সেটা কি করেন? বের করেন। ঠিক আছে, কোন বিন্দুর জন্য আপনি 3 পান সেটা বের করেন। আমি যদি প্রথমটার জন্য তো অবশ্যই 3 আসবে না কখনোই, এটা বাদ দিলাম। তাহলে দ্বিতীয়টার জন্য যদি আসি, তাহলে মাইনাস হবে বড়, এটাও আমাদের লাগতেছে না। আমি যদি 3 নাম্বারটাতে যদি আসি, নাকি 1 1 যদি দিব, হ্যাঁ 1 1 যদি দিই, তাহলে 3 1 3 থেকে 1 গেলে এত, মাইনাস যদি, আচ্ছা 2 নাম্বার বিন্দুটা যদি দেখি, 3 × -2 মাইনাস কত? 6। তাহলে আলটিমেটলি -6 -3, তাহলে আলটিমেটলি -9। তাহলে এটা তো বাদ। এখানে যদি 1 বসাই, তাহলে কত হইলো? 3 1 3, 3 থেকে যদি 1 বাদ দিই, তাহলে কত হবে? 2। সো এটাও বাদ। এটা যদি বসাই, এই তো এইটাই ঠিক আছে। তাহলে আমি যদি এখানে এই বিন্দুটা, ওকে দেখেন আমি যদি বসাই 3 × 2 মাইনাস হচ্ছে কত? 3, 3 2 6, 6 থেকে 3 গেলে কত হবে? 3। এই 3 পারফেক্ট। ওকে, জাস্ট x এর জায়গায় x এর মান, y জায়গায় y এর মানটা বসাইছি। সমীকরণটি সিদ্ধ করে এই সেম জিনিস কিছুক্ষণ আগে যেটা বললাম, জাস্ট x এর মান এবং y এর মান বসায় দেখবেন কোনটার জন্য 5 আসে। তাহলে এটাও অলরেডি কি করলাম? ডান। এর বাইরে আর আসে না আসলে। তাহলে দেখেন এত বিন্দুটি x অক্ষ থেকে তারা কত দূরে অবস্থিত? তাহলে কোন বিন্দুটা অবস্থা? -5 -3। তাহলে -5 এটা হচ্ছে -3, তাহলে এটাই হচ্ছে সেই বিন্দু -5, -3। এই বিন্দুটা x অক্ষ হতে দূরত্ব, দেখেন x অক্ষ মানে এটা, এই অক্ষ থেকে এখানে দূরত্ব কি কখনো ঋণাত্মক হয়? দূরত্ব কিন্তু ঋণাত্মক হয় না। দূরত্ব সবসময় কি? দূরত্ব। ঠিক আছে, কত দূরে অবস্থিত আলটিমেটলি কি? দূরত্ব। এই দূরত্বটা অলওয়েজ কি হবে? অলওয়েজ হবে পজিটিভ।
তার মানে এখানে -3 হবে না, এখানে হবে কি আমাদের +3। -3 কখনোই হবে না। ওকে, আমাদের অলরেডি এমসিকিউ শেষ। যত টাইপেরই এমসিকিউ ছিল ভাইয়া চেষ্টা করছি আপনাদের সেই জিনিসগুলো কি করার জন্য, ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আশা করি এর বাইরে আর কিছু নাই। সম্ভবত আমার একটা কোশ্চেন এখানে মনে টাইপ করা হয় না, এরকম একটা কোশ্চেন ছিল। সাপোজ একটা সমীকরণ আছে, সমীকরণ বলছে একটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশের, এটা ভগ্নাংশ চিন্তা করেন, ভগ্নাংশ মানে কি আপনি তো জানেন x/y, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। ওকে, তাহলে এই ভগ্নাংশের বলছে লবের সাথে যদি 1 যোগ করেন, তাহলে লব মানে উপরেরটা, এই লবের সাথে যদি 1 যোগ করি এটার মান হয় 1। এবং তারা আরেকটা কথা বলছে, আপনি যদি হরের সাথে যদি 4 যোগ করেন তাহলে এটার মান কত হয়, এটার মান হইতেছে ½ সেখান থেকে আপনার বলছে ভগ্নাংশটা বের করে। ওকে, তাহলে আলটিমেটলি দেখেন আমরা এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি এরকম x + 1 = y, গুণ করে দিলাম। তাহলে এইখান থেকে যদি আমরা একটু করে গুণ করি, 2 এর সাথে x গুণ করলে তাহলে কত হবে, 2x = y প্লাস কত ভাইয়া 4। তাহলে এখন আপনি যদি আসেন 2x, y এর মানটা বসায় দিই x + 1, তাহলে x + 1 প্লাস কত 4। তাহলে আলটিমেটলি এক্সটা যদি এখানে আসে তাহলে মাইনাস হয়ে একটা এক্স থাকবে, উল্টো কত 5। তাহলে এক্স এর মান পাই গেছেন 5। কি লাগবে এবার, y কে লাগবে। yটা এখান থেকে যদি আসেন তাহলে এখান থেকে y = 5 + 1 = কত 6। তার মানে আমার এই যে ইকুয়েশনটা মানে ইয়াটা আছে ভগ্নাংশ, সেটার মানটা কত 5/6। তাহলে ওই আয়তক্ষেত্রটা আসে আর দেখে গেছে এইরকম একটা ম্যাথ, এইটা একবার আসছে। ঠিক আছে, তারপরে আরেকটা ছোট্ট একটা ম্যাথ আসে, সংখ্যা। সাপোজ কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি x হয়, বলল দশক স্থানীয় অঙ্ক যদি y হয়, তাহলে সংখ্যাটা কত। আমরা অলরেডি এগুলো হচ্ছে পঞ্চম অধ্যায়ে শিখছি। তাহলে এটার সংখ্যাটা কীভাবে বের করে, একক স্থানের সাথে 1 গুণ, তার মানে আলটিমেটলি xই থাকবে, প্লাস দশক স্থানের সাথে 10 গুণ, তাহলে কত হয় 10y। ঠিক আছে, তো অলরেডি এই সকল জিনিসগুলো আমরা দেখেই ফেলছি কিন্তু। ঠিক আছে, সো আশা রাখি ভাইয়া যা করাইলাম এই 12তম অধ্যায় থেকে আধা ঘন্টার মধ্যে প্রায় 30 মিনিট তো হবেই। সো এই 30 মিনিটে যতগুলো এমসিকিউ করেছে সেগুলো যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ যে কোনো একটা বোর্ডে আপনি একটা এমসিকিউ কিন্তু পাবেন। আর ওই ছকটা কিন্তু গোলমেল করা যাবে না, এটা হলো ছকটা ভালো মতো মনে রাখবেন, কোথায় কোন সত্য এবং কোথায় কী পড়তেছে। ঠিক আছে, সো 12তম অধ্যায়টা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনারা অবশ্যই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভাই, এই রিকোয়েস্টটা অবশ্যই রাখবেন, ক্লাসগুলো কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন এবং আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও কিন্তু ক্লাসগুলোর কথা জানিয়ে দেবেন। ততদিন পর্যন্ত নতুন আরেকটা ক্লাসের অপেক্ষায় থাকেন। ঠিক আছে, ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।